নিউজ বাংলার সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপরে থাকছে এ নিয়ে বিস্তারিত। জানাবো 1% জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত 10। থাকছে কবর নিয়ে রাজনীতি, আমরা উন্মাদ হয়ে গেছি, জাফরুল্লাহ। আরও জানাবো বারবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কায় আমরা উদ্বিগ্ন। থাকছে মা বাবার সঙ্গে এক বাসাতেই 15 দিন থাকবে দুই কন্যা শিশু, জাপানি মা ও বাংলাদেশি পিতার আইনি লড়াই। এবারে বিস্তারিত। পুরো খবর পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। 1% জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত 10। কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন 1% জমি দখলে নিতে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার 6 নং ফতেহাবাদ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। মারাত্মক আহতদের মধ্যে লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে নূর নবী ও আবু মুসা, বাবুল হোসেনের ছেলে আব্দুল আল নোমান, আলী হোসেনের ছেলে মোহাম্মদ শাহ আলম সহ 4 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কেরামত আলীর ছেলে আব্দুল মতিনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তফদল হোসেন ও ময়নাল হোসেন নামে 2 জনকে আটক করেছে। আব্দুল ওয়াদুদ ও ফরিদুদ্দিন সহ স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর গ্রামের গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন 1% জমির মালিকানা নিয়ে আব্দুল মতিন ও তফদল হোসেনের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এছাড়া ওই বিরোধপূর্ণ 1% জমির পাশে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত 7% জমি আছে। 1% জমির অন্তরালে বাকি 7% দখলে নিতেই এই দ্বন্দ্ব চলে আসছে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই ঘটনায় উভয় পক্ষের অভিযোগ দাখিল প্রক্রিয়াধীন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়েছে। কবর নিয়ে রাজনীতি, আমরা উন্মাদ হয়ে গেছি, জাফরুল্লাহ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর সরানোর পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, যার যতটুকু প্রাপ্য তাতে ততটুকু শ্রদ্ধা করতে হবে। বঙ্গবন্ধুকে সম্মান করবেন, জিয়াউর রহমান সেখানে আছে, থাকতে দেন। জাতীয় সংসদ ভবন এলাকার নকশা লুই আইকানের, এটা কোরআনের বাণী নয়। লুই আইকানের নকশায় মেট্রো রেল ছিল, এখন কি মেট্রো রেল উঠিয়ে নিয়ে যাবেন? তমিজউদ্দিনের সাহেবের কবর উঠিয়ে নিয়ে যাবেন? তমিজউদ্দিন সাহেবের কোনো অবদান নাই। পাশে যে বাড়িঘর হচ্ছে তা লুই আইকনের নকশায় ছিল। অকারণে ধাপ্পাবাজি করবেন না। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণকায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংগঠনের সহসভাপতি মফিজুর রহমান লিলুর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শওকত মাহমুদ, সাংবাদিক নেতা বাসির জামাল, মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি কালাম ফয়েজি, মিডিয়া জার্নালিস্ট ক্লাবের সভাপতি বাদল চৌধুরী, নার্গিস চৌধুরী প্রমুখ। ডাক্তার জাফরুল্লাহ বলেন, আমরা কবর নিয়েও রাজনীতি করার চেষ্টা করছি, পাগল হয়ে গেছি, আমরা উন্মাদ হয়ে গেছি। অবারসিনের মতো বক্তব্য দিচ্ছেন ক্ষমতাসীনরা। আজ ডিএনএ টেস্ট করতে হলে তো অনেকের ডিএনএ টেস্ট করতে হবে। অকারণে এসব বিতর্কে যাওয়া উচিত নয়, এটা অন্যায়, বেকুবের কাজ হবে। বাংলাদেশে গণতন্ত্র লজ্জাজনক অবস্থা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে কথা বলতে হবে। এই কথা বলবেন সাংবাদিকরা, সাংবাদিকদের হাত পা ছেড়ে দিতে হবে। আমরা একটা মুক্ত স্বাধীন দেশ চাই, আমরা গণতান্ত্রিক দেশ চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের রাজনীতিতে আপনার আয়ু শেষ হয়ে গেছে, এই দায়িত্ব শেখ রেহানার হাতে দিয়ে দিন। তোফায়েলকে দেন, মতিয়া চৌধুরীকে দেন, জাতীয় সরকার করেন, ডক্টর কামাল হোসেনকে রাখেন, মাহমুদুর রহমান মান্নাকে রাখেন। আপনি বিশ্ব রাজনীতিতে অবদান রাখেন। রোহিঙ্গা সমস্যা আপনি এনেছেন, এই সমস্যা সমাধানের দায়িত্ব আপনার। এজন্য তুরস্কে যান, ইরানে যান, পাকিস্তানে যান। পাকিস্তানে যাওয়ার জন্য অনেকে সমালোচনা করবে। পাকিস্তানের বুকে দাঁড়িয়ে বলেন, তোমরা 71 সালে যে অন্যায় করছো তার জন্য ক্ষমা চাও, পাবলিকলি আমাদের জনগণের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার পর তোমাদেরকে আমরা ভাই হিসেবে মেনে নেব। ক্ষমা না চাওয়া পর্যন্ত কিছু হবে না। তারেক রহমানের উদ্দেশ্য বলেন, আপনি ওই দেশে থাকেন, জাইমাকে পাঠিয়ে দেন। খালেদা জিয়া এখনও জেলে আছেন, ওনার জামিন নাই। ফিরোজায় থাকার চেয়ে নাজিমুদ্দিন রোডের জেলে থাকা বেটার। তাকে দিয়েই বিএনপির ভবিষ্যৎ, রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই। জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজ 31 আগস্ট দিনটি খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে একটা অঘটন ঘটে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় পুঁজিবাদী দেশ জনগণের কাছে পরাজয় হয়েছে। তারা লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে চলে গেছে, ঠিক 1975 সালে যেভাবে ভিয়েতনাম থেকে পালিয়ে এসেছিল। আজ আফগানিস্তানের মুক্তিযোদ্ধা তালেবানের কাছে তারা পরাজিত। তবে তালেবানদের অন্ধকূপে গেলে চলবে না, আধুনিক জগতে ফিরে আসতে হবে।
বারবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কায় আমরা উদ্বিগ্ন। মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর স্পানে একটি ফেরির ফ্ল্যাগে স্ট্যান্ডে ধাক্কা লেগেছে। সেতুর 2 ও 3 নম্বর পিলারের মাঝখান দিয়ে সকালে যাওয়ার সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের সঙ্গে এই ধাক্কা লাগে। মঙ্গলবার সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। ফেরিটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে যুক্ত হয় পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। ঘটনার খবর পেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, কী কারণে বারবার পদ্মা সেতুর সঙ্গে ফেরির ধাক্কা লাগছে এ নিয়ে আমরা উদ্বিগ্ন। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় একটি প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া খুবই চ্যালেঞ্জিং ছিল। এর মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে যা মানুষের মনে প্রশ্ন সৃষ্টি করেছিল। আমরা উদ্বিগ্ন যে এখানে বারবার কেন ধাক্কা লাগে। আজকে আবার ধাক্কা লাগার খবর পাওয়ার পর মাওয়া ছুটে আসি। বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, সেনাবাহিনী সহ সংশ্লিষ্টরা যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করে কোন স্থানে কোনো আঘাতের ইম্প্যাক্ট খুঁজে পাননি। আমি এটা বলতে পারি এখানে কোনো ড্যামেজ পাইনি। মন্ত্রী আরও বলেন, আজকের ঘটনায় সেতুর কোনো ক্ষতি হয়নি, কোনো ইম্প্যাক্ট খুঁজে পাওয়া যায়নি। সেতুর উচ্চতা 18.3 মিটার। বর্তমানে নদীতে পানি রয়েছে 6 মিটার। যেহেতু মিডিয়ার নিউজে আঘাত লেগেছে দেখানো হয়েছে, তাই এর পূর্ণাঙ্গ তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রকার অন্তর্ঘাত হয়েছে কিনা তা দেখা দরকার। এর আগে গত 13 আগস্ট সকাল 8টার দিকে প্রবল স্রোতের কারণে ওই একই ফেরি সেতুটির 10 নম্বর পিলারে ধাক্কা দেয়। তখন অবশ্য তেমন কোনো ক্ষতি হয়নি। 9 আগস্ট সন্ধ্যায় 10 নম্বর পিলারে আবার ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় 20 জন যাত্রী আহত হন। গত 23 জুলাই সকাল 10টার দিকে পদ্মা সেতুর 7 নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো ফেরি শাহজালাল। এ ঘটনায় 20 জন যাত্রী আহত হন। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। মা বাবার সঙ্গে এক বাসাতেই 15 দিন থাকবে 2 কন্যা শিশু। আপাতত আগামী 15 দিন জাপানি মা ও বাংলাদেশি পিতার সঙ্গে গুলশানে 1 নম্বরে 4 কক্ষের একটি ভাড়া বাসায় থাকবে সেই 2 কন্যা শিশু। তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ওই বাসাতে শিশু দুটিকে স্থানান্তর করতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। বাসায় যাতে মা বাবার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিষয়টি মনিটরিং করতে ঢাকা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা পুলিশ কমিশনার ও সিআইডিকে সার্বিক নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। আদালত আগামী 16 ডিসেম্বর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করে বলেছেন। এর আগে যদি কোনো সমস্যা হয় তা আদালতের নজরে আনতে বলা হয়েছে উভয় পক্ষকে। আর ওই বাসার খরচ উভয় পক্ষ বহন করবে। আদেশের আগে আইনজীবীদের উপস্থিতিতে খাস কামরায় 2 শিশু তাদের মা বাবার বক্তব্য শোনেন আদালত। পরবর্তীতে আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে আদেশ দেন। এর আগে গতকাল সকাল 10:30টার আগে শিশু দুটিকে নিয়ে আদালতে হাজির হয় সিআইডি। সেখানে শিশু, মা বাবা ও ফুফুসহ আত্মীয়রা উপস্থিত হন। আদেশের সময় আদালত বলেন, আমরা সমঝোতার জন্য আপনাদের সুযোগ দিয়েছিলাম, কিন্তু তা পারলেন না। আপনারা নিজেদের যার যার জায়গায় অনড়। এখানে সমস্যাগ্রস্ত বাচ্চারা, তবে আপনারা উভয় পক্ষই ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখতে চান না। আমরাও চাই শিশু দুটি পারিবারিক পরিবেশে মা বাবার সাহচর্যে থাকুক। এ কারণে গুলশানে ভাড়া বাসায় থাকবে শিশু দুটি। সেখানে তাদের মা বাবাও থাকবেন। আদালত বলেন, শিশু দুটির ভালো থাকার বিষয়টি বিবেচনা নিয়েই এই আদেশ দেওয়া হয়েছে। আপাতত 15 দিন থাকুন, দেখা যাক কি হয়। এরপর পরবর্তী আদেশ দেওয়া হবে। গতকাল সকালে শুনানিতে অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ এই আবেদনের বিরোধিতা করে বলেন, শিশু দুটি পিতার বাসায় অথবা একটি আবাসিক হোটেলে থাকুক। এর বিরোধিতা করে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বারিদার একটি বাসা ঠিকানা দেওয়া বলেন, এই বাসাটি ভাড়া করা হয়েছে। সেখানে রাতে শিশু দুটির সঙ্গে মা থাকবেন, আর পিতা সেখানে শিশু দুটির সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবেন। কোথায় বাসা ভাড়া নেওয়া হবে তা নিয়ে বিরোধ দেখা দেওয়ায় এ বিষয়ে আলোচনার জন্য উভয় পক্ষে সময় নেন। আদালত তাদের আলোচনার জন্য সময় দিয়ে বলে বেলা 3টায় পরবর্তী শুনানির সময় নির্ধারণ করেন। এর আগে খাস কামরায় শিশু ও তাদের মা বাবার বক্তব্য শোনেন আদালত। দ্বিতীয় ধাপে শুনানি তো 2 পক্ষ সমঝোতায় আসতে না পারে আদালত ফাউজিয়া করিম ফিরোজের প্রস্তাবে গুলশানের একটি বাড়িতে থাকার নির্দেশ দেন। এই আদেশের পর আদালতের কক্ষে উপস্থিত জাপানি মা বক্তব্য দেন। আদালত তার বক্তব্য শোনেন। পরে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন। এরপর আগের আদেশ বহাল রেখে বলেন, এ সময় কোনো অসুবিধা হলে তা আদালতের নজরে আনবেন, তখন প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে। এরপর সিআইডি শিশু দুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। গত 19 আগস্ট শিশু দুটির মা জাপানি নাগরিক নাকানো এরিকোর করা একটি রিট আবেদনের উপর প্রাথমিক শুনানি দিয়ে শিশু দুটিকে 31 আগস্ট হাইকোর্টে হাজির করার নির্দেশ দেন। পিতা ও ফুফুকে শিশু দুটিকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আর গুলশান ও আদাবর থানার ওসিকে তা নিশ্চিত করতে নির্দেশ দেন। এই আদেশের পর গত 22 আগস্ট রাতে শিশু দুটিকে পিতার বাসা থেকে উদ্ধার করে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।
এ অবস্থায় হাইকোর্ট গত 23 আগস্ট পৃথক এক আদেশে 31 আগস্ট পর্যন্ত শিশু দুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ দেন। সেখানে ওই দুটি শিশুর জন্য উন্নত পরিবেশের ব্যবস্থা করতে বলা হয়। একই সঙ্গে প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত মা এবং বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত কন্যা শিশু দুটির সঙ্গে সময় কাটাতে পারবেন তার বাবা বলে আদেশ করা হয়।